আগামী নির্বাচনে জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। যেদিন যত যাচ্ছে আগামী নির্বাচনে এরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটা মনে হচ্ছে যে জামাতের চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে, যে জামাত সহজে জিতে যাবে। বিএনপি শক্তিশালী ভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না, কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি, কিন্তু জোটে তো জামাত অনেক এগিয়ে, কারণ জামাতের সাথে আছে চরমোনাই, জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে। জাইমা রহমানকে ট্রেনিং দেওয়া হচ্ছে, জাইমা রহমান হয়তোবা এই বিএনপির হাল ধরবেন। জুবাইদুর রহমানের নামটা কখনোই আসে নাই, কারণ আমরা যদি একটু অতীতে ফিরত যাই বন্ধুরা। ধন্যবাদ। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যে সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন। 54 বছর রাজনৈতিক রামদারি বিবৃতিবাসদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সেই পরিবর্তনের একের পর এক সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট নিয়ে আসছেন। সর্বনাশ, এবার টিউলিপ সিদ্দিক কি সত্যি সত্যি ধরা খাবেন? খবরের শিরোনাম হচ্ছে মিথ্যা বলেছিলেন টিউলিপ, তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআর। শেখ রেহেনার মেয়ে এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের নাগরিক, অথচ তিনি বারবার বলেছেন যে আমি বাংলাদেশের নাগরিক না, আমি ব্রিটিশ নাগরিক, আমি ব্রিটিশ এমপি। এখন দেখা যাচ্ছে তার ট্যাক্স ফাইল এবং ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। এনবিআর এর এই বিষয়ে তদন্ত শুরু করেছে। বাংলাদেশে ট্যাক্স ফাইল এবং ব্যাংক হিসাব থাকার ফলে এখন ব্রিটিশ আইনেই টিউলিপের বিরুদ্ধে মামলা হবে, কারণ তিনি মিথ্যা ঘোষণা দিয়েছিলেন। একজন ব্যারিস্টার, এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে। নিকোলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিজেনরা। কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে। বিএনপি সবচেয়ে পাওয়ারফুল মিত্ররা এখন বলছে যে চান্দাবাজদের ভোট দিবেন না। মাহমুদুর রহমান মান্না মারাত্মকভাবে খেপে গিয়েছেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মারাত্মকভাবে খেপে গিয়েছেন। দর্শক, এদিকে বাংলাদেশের রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না, অমুক তমুক, জোনায়েদ সাকিরা যেমন এদের ভোট নাই, কিন্তু জোটের রাজনীতিতে ফ্যাক্টরস বিএনপি জামাত এরা তো সমান সমান দল, কিন্তু জামাত এখন জনসমর্থনের দিক থেকে বিএনপির চেয়ে এগিয়ে গেছে, কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমি সমান সমান ধরলাম। কিন্তু জোটের সমীকরণে বিবেচ্য দল মূলত চরমোনাই, এনসিপি। এই চারটা দল হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অ্যাক্টরস, বিএনপি, জামাত আর তার বাইরে চরমোনাই, এনসিপি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমরা যেটা দেখছি রাজনীতিতে, চরমোনাই এবং এনসিপি, চরমোনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে আর এনসিপি বিএনপির সাথে যেতে পারছে না। বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয়। ওদিকে দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ, তারা না পারছে বিএনপিতে যেতে, না পারছে এনসিপিতে যেতে। বিএনপির সাথে জোট হচ্ছে না, কারণ বিএনপি কি করেছে, এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এটার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপি এনসিপি জোট গঠনে ভাটা, এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপি। এরপরে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি এনসিপি জোট সম্ভব না। আর হাসনাত আব্দুল্লাহ তো আগেই বলেছেন যে মরে গেলেও চান্দাবাজদের সাথে জোট করব না। তাহলে রাজনীতিতে সর্বশেষ যে সমীকরণ, বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এখানে বিএনপির জেতা আর সম্ভব নয়। জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে, কারণ এনসিপির চাইতে এমনিতে চরমোনাই অনেক বড় দল। চরমোনাই হচ্ছে বাফার পার্টি, তারা যেদিকে ভোট দিবে তারাই এখন জিতে যাবে। আর চরমোনাই তো অলরেডি জামাতের সাথে মিলেমিশে একাকার, অবিচ্ছেদ্য জোট চরমোনাই জামাত হয়ে গেছে, আদর্শিক জোট হয়ে গেছে। নির্বাচনী জোট হয় নর্মালি কৌশলগত জোট, যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট, কিন্তু জামাত চরমোনাই জোট ইসলামী জোট, আদর্শিক জোট, ইসলাম কায়েমের জোট, কোরআনের রাজ কায়েমের জোট। তো দর্শক, এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। আর এনসিপির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে, এটা এনসিপি কল্পনা করেনি। অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। এখন এনসিপি ছ্যাঁকা খেয়েছে। এনসিপির একটা অংশ যারা ভেবেছিল যে না, বিএনপি তাদের সম্মানে ঢাকা 10 বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়নি, তবে মূল বিষয় হচ্ছে যে এনসিপি কে আসলে বিএনপি করে না। এনসিপি অনেক ভুল ত্রুটি করেছে, ওদের ভবিষ্যৎ ওরা নিজেরাই নষ্ট করছে। তো সেখানে এখন জামাতের অনেকে বলছে, জামাতপন্থী, এমনকি এনসিপির একজন নেতাকে দেখলাম, বড় নেতা ছিলেন, বহিষ্কৃত, এখন দুই গ্রুপের কামড়াকামড়ির কারণে বহিষ্কৃত। আর বিএনপি তো নিজেদের প্রার্থী নিজেরাই টিকিয়ে রাখতে পারছে না, জোট আবার দিচ্ছে। মাহমুদুর রহমান মান্না তিনি নিজে বলছেন যে চান্দাবাজদের ভোট দিবেন না, এখানে আর তো কিছু বাকি থাকে না। তারেক রহমান নাকি কাউকে গুনেন না, কারোর সাথে। তারেক রহমান নিজেই হতাশ, তার নিজেরই রাজনীতি নেই, তিনি অন্যের রাজনীতি সেভ করবেন কিভাবে? এইসব সমীকরণে জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনী জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনের সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এসবের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দ্বিতীয় দফায় আরো 36টি আসনে দলের সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে এনসিপির গুরুত্বপূর্ণ সব নেতার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এখন এটা দুইটা তাৎপর্য থাকতে পারে।
একটা হচ্ছে যে যে বিএনপি এনসিপি কে আরো কম সিট দিতে চায়, কারণ এনসিপি অলরেডি অনেকটা বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপির কথায় খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নির্বাচনের তফসিল আরো দেরিতে ঘোষণা করার কথা বলে ফেলেছে। এটা একটা ফাঁদ। এখন যাতে দুই তিনটা দিয়ে এনসিপি কে সান্ত্বনা দেওয়া যায়, এই জন্য প্রার্থী ঘোষণা করে ওদেরকে আরো চাপে রাখা, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে না, আসলে সম্ভব হচ্ছে না, তোমাদের সাথে তোমাদের গুণে লাভ নেই, আমরা নিজেরাই কামড়াকামড়ি করে খেতে পারি না, আর তোমরা আসো কোথা থেকে। দুইটা দিক। তো এই যে যেটাই ঘটুক, এই দুইটা জিনিসই জামাতের বিজয় সহজ করবে। আর এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিএনপি এনসিপি জোটের বিষয়ে যে বলেছিলেন, ওটার আবার আরেকটা কারণ আছে। বিএনপি এনসিপি জোটের হাকিকাত হচ্ছে তারেক রহমানকে মাইনাস করা। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির সাথে জোট হতে পারে ঐক্য প্রয়োজন, কিন্তু পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। তো পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসা মানে কি? পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসা মানে তারেক রহমানকে মাইনাস করো। এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে নানান সমীকরণে অনেক বড় বড় রাঘব বোয়াল রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, যার ফলে জামাতের বিজয় আরো সহজ হবে। যেমন এনসিপি জোট করতে চায় বিএনপি, তাও তারেক রহমানকে মাইনাস করা শর্তে। মজা না? এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা জল্পনা পাখা মেলতে শুরু করেছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়া ভাটা পড়লো কিনা? অবশ্যই ভাটা পড়েছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোট সেই আলোচনাও হচ্ছে বেশ জোরে শুনে। তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না। অবশ্যই ভাবছেন, কিন্তু ওটা তারা বলবেন না। তারা 300 আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন, এটা ফাও কথা। তারা তাদের 30 জন প্রার্থী আছে, 300 আসনে কিসের প্রার্থী দেবে? রাজধানী গুলশান চেয়ারপারসন দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। সেখানে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে। এর মধ্যে অন্যতম ঢাকা 7, ঢাকা 9, ঢাকা 10 এবং ঢাকা 18 আসন। সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা 9 আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম তাসনিম যারা। সেখানে বিএনপির হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা 18 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়বেন বলে ঘোষণা দিয়েছেন, সেখানে জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ঢাকা 10-এ আসিফ মাহমুদের জন্য খালি রাখা হয়েছিল, সেখানেও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া এই নাহিদ মানে সব জায়গায়, এমনকি উত্তরাঞ্চলে সেই সার্জিসের এলাকা, কুমিল্লা হাসনাতের এলাকা, বৃহত্তর বরিশালে শাহিন সাহেবের এলাকা, কোথাও কোনো স্পেস রাখে নাই। মানে স্পষ্ট যে আসলে বিএনপি এনসিপি জোট আদৌ সম্ভব নয়। এখানে সার্জিস আলমের একটা বক্তব্য, এই জোট নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন নিশ্চয়তা দেবে, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা পুনর্বাসনের প্রতিশ্রুতি দেবে এবং কাজের পথে মিল থাকবে, তাদের সঙ্গে আমাদের জোট দেবে, এগুলো ফাও কথা। জোটের হিসাব নিকাশ ওগুলো আসন ভাগাভাগির উপর নির্ভর করে। এনসিপিতে জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাই ভিত্তিক দল জামাত ইসলামী। শহীদদের প্রতি কমিটমেন্ট একমাত্র জামাত রক্ষা করতে পেরেছে, অন্য কেউ পারেনি। ভাইয়ের রক্ত বিক্রি করে বিএনপিতে যোগ দিয়েছে নমিনেশন পাওয়ার জন্য, পায় নাই। এনসিপি এর চাইতে কোনো অংশ কম না। বিএনপি জুলাই বিরোধী, এটা তো এনসিপির কাছে স্পষ্ট। সালাউদ্দিন জুলাইকে আবেগ বলেছে। বিএনপি জুলাই সনদে আইনি ভিত্তি চায় না, বিএনপি হাসিনার সংবিধানে রক্ষা করতে চায়। সেই জায়গায় এনসিপি বিএনপির সাথে জোট আলোচনা করে কেন? আবার বিএনপি যে চান্দাবাজ এটা জানে না, সেই চান্দাবাজদের সাথেও বা কিভাবে যেতে চায়? তো এটা তো কোনো হিসাব মেলে না। অর্থাৎ দর্শক, এটা দিবালোকের স্পষ্ট যে এগুলো সব স্বার্থের খেলা, কিন্তু স্বার্থের কারণেই আর মিলবে না। জামাতের ক্ষমতা যাওয়ার রাস্তাটা খুব সহজ হয়ে যাচ্ছে। বিএনপির রাজনৈতিক নেতৃত্বের বিরাট একটা বদল আসছে বলে অনেকেই ধারণা করতেছেন। কেন ধারণা করতেছেন? যে খালেদা ম্যাডামের যখনই শারীরিক অবস্থা, তখন তার জীবিত একমাত্র সন্তান তারেক রহমান আসলেন না। উনি কি কারণে আসলেন না সেটা অন্য ব্যাখ্যা, এইটা নিয়ে অনেক ধরনের কনসেপ্ট অনেকেই বানাইছেন, সেটা নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু তারেক রহমান সাহেব পাঠিয়েছেন তার পত্নীকে, মানে জুবাইদা রহমানকে। জুবাইদুর রহমান তারেক রহমানের ভূমিকাটা পালন করে তার শাশুড়ির খেদমত করবেন এবং শাশুড়িকে নিয়ে লন্ডনে যাবেন। এখন অনেকেই বলতেছেন যে জুবাইদুর রহমান কি এখন বিএনপির হাল ধরবে কিনা। আমরা এর আগে শুনছিলাম তারেক রহমান সাহেব বলছিলেন, বা কোথাও থেকে যেন শুনছি বিএনপি থেকে কেউ না কেউ বলছে যে জাইমা রহমানকে মানে ট্রেনিং দেওয়া হচ্ছে, জাইমা রহমান হয়তোবা এই বিএনপির হাল ধরবেন। জুবাইদুর রহমানের নামটা কখনোই আসে নাই, কারণ আমরা যদি একটু অতীতে ফেরত যাই বন্ধুরা, তাহলে দেখেন 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জামাত মিলে একটা বিএনপিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তখন অনেকেই প্রশ্ন করছেন যে খালেদা ম্যাডামের জন্য বা তারেক রহমানের জন্য, যারা দুইজন, একজন বিদেশে চলে গেছেন, একজন এখানে আছেন বিভিন্ন মামলা হামলায় জড়িত হিসেবে হাসিনার আমলে, যেহেতু ওনারা দুজন সক্রিয় হতে পারতেছেন না, তাহলে আমরা কেন জুবাইদা রহমানকে আমাদের দলের নেতৃত্ব না নিই? এই কথাটা কিন্তু তখন উঠেছিল, কিন্তু তখন জুবাইদুর রহমানকে আনা হয়নি, বা তখন জুবাইদুর রহমান হয়তো বা আসতে চায়নি। সে দেখুন 18 থেকে আজকে 25, অনেক দিনের ব্যবধান। এখন কিন্তু মানে ভাব হিসাবে মনে হচ্ছে বা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে
যে জুবাইদা রহমান হয়তোবা তারেক রহমানের জায়গায় তার প্রক্সি দিবেন যতদিন তারেক রহমান সাহেব এই বাংলাদেশে আসতে না পারবেন। গল্পটা বলতে গেলে তো সে একই কথা বলতে হয়, উনি আপাতত আসবেন না, এটা কনফার্ম হয়ে গেছে বাংলাদেশের মানুষজন, এবং আমরাও অনেকেই কনফার্ম। এবং আমি এটা নিয়ে 6 মাস আগে ভিডিও বানাইছি যে উনি এখন আসবেন না, ওনার সেই ইংল্যান্ডের স্থায়ীভাবে বসবাসের পেপারসগুলোকে উনি নষ্ট করতে চান না। আমিও তার সাথে একমত যে উনি জানেন যে উনি আসলে বাংলাদেশ থেকে ফেরত গিয়ে লন্ডনে এসে ঢুকতে পারবেন না। সেই সুবাদেই আপাতত বিএনপির হাল ধরবার জন্য, মানে দেখুন খালেদা ম্যাডাম তখন অসুস্থ, উনি সুস্থ হইবার পরেও মনে করেন ওনাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলো। ইংল্যান্ডে ওনাকে মিনিমাম থাকতে হবে, মানে শারীরিক অবস্থা যদি আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহম করেন, তো 1-2 মাস থাকতে হবে। তো 2 মাস পরে তো ইলেকশন, তো খালেদা ম্যাডাম নাই, তারেক রহমান নাই, তাহলে এইখানে বিএনপির নেতৃত্ব কে দিবে? এই সালাউদ্দিন সাহেব বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব? এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং বাংলাদেশের মানুষ যারা মানে রুট লেভেলে আন্দোলন করে, রুট লেভেলে রাজনীতি করে, তারা কিন্তু একজন বড় নেতৃত্ব ব্যতীত ওইভাবে ইলেকশনের সময় কাজ করবে না। এখন ইলেকশন হোক এই সময়ে বা ইলেকশন না হোক, ইলেকশন হওয়ার ব্যাপারে একটা ব্যাপার তো নিশ্চিত আমরা থাকতেই পারি যে আপনার যদি আল্লাহ না করুক কোনো কারণে খালেদা ম্যাডামের একটা কিছু হয়ে যায় এই 2-4-10 দিনের মধ্যে খারাপ কিছু, তাহলে অবভিয়াসলি ইলেকশন পিছাবে। এটা বিএনপিও চাবে এবং বাংলাদেশের মানুষও চাইব। যদি সরকার পিছাইব গেলে সেটা সরকারের ব্যাপার। যদি ইলেকশন পিছাক আর ইলেকশন না পিছাক, যদি ইলেকশন নাও পিছায় বা ইলেকশন পিছায়, দলকে তো নেতৃত্ব দিতে হবে না, দলের নেতৃত্ব দিতে হবে না। নেতৃত্ব কে দিবে? খালেদা ম্যাডামের পরে ছিলেন তারেক রহমান, তারেক রহমানের পরে আছেন জুবাইদা রহমান বা জাইমা রহমান। জাইমা রহমান বয়সে কম, হয়তো তার নেতৃত্বটা হবেও না বা পারবেও না। আর এখানে পারা না পারতে কোনো ব্যাপার নাই, প্রত্যেকটা নেতারই নিজস্ব কিছু অ্যাডভাইজার্স থাকেন, তাই না? বিএনপি স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা যা শিখাই দিব তাই বলবে। এনিওয়ে জাইমাকে আনবে না, জাইমা ইয়াং, তার অন্য লাইফ। কিন্তু খুব সম্ভব জুবাইদা রহমানকে পাঠানো হয়েছে এই কারণেই যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য। এর বড় কারণ হলো, দেখেন আমি আজ থেকে 1 সপ্তাহ আগে একটা ভিডিওতে বলছিলাম যে খালেদা ম্যাডামের এমন একটা ক্রিটিক্যাল পজিশন, তো খালেদা ম্যাডামের এই পজিশনে মানলাম তারেক রহমান যে কোনো কারণে আসতে পারবে না, তার পাসপোর্ট জনিত কারণে, ভিসা জনিত কারণে, অ্যাসাইলাম জনিত কারণে, মেনে নিলাম। তাহলে তার স্ত্রীকে কেন পাঠাচ্ছেন না? একথা আমি না, শুধু অনেকেই প্রশ্ন করেছিলেন। আসলেও কিন্তু প্রশ্নটা অত্যন্ত মূল্যবান, মানে কোটি টাকার প্রশ্ন বলা চলে। কারণ দেখুন, আরাফাত রহমান কুকুর যে ওয়াইফ, মানে খালেদা রহমানের ছোট ছেলের ওয়াইফকে কিন্তু আমরা দেখেছি সার্বক্ষণিক উনি সেবা করে গেছেন, উনি ঢাকায় ছিলেন বলে। কিন্তু জুবাইদুর রহমানের আসলে কোনো বেসিক্যালি কোনো সমস্যা ছিল না, হয় পাসপোর্ট জনিত সমস্যা না ফাইন্যান্সিয়াল সমস্যা। জুবাইদুর রহমান তো একবার সে ঘুরে গেছেন তার শাশুড়ির সাথে। তো এইবার সে এতদিন পরে কেন আসলেন? এই শুধুমাত্র কি এয়ারক্রাফটের চলে ফেরত যাওয়ার জন্য না, এটা একটা উনি প্রক্সি দিয়ে দিলেন। আপনার একটা জিনিস 12% কিনা জানি না, যে জুবাইদা রহমান দেশে আসছে, এর কিন্তু অনেক বড় বড় নিউজ হয়েছে। উনি এয়ারক্রাফট থেকে নামছেন, উনি বাংলাদেশ যে এয়ারপোর্ট আছে এখান থেকে ভিআইপি খেলতে বেরোচ্ছেন, গাড়ির বহর নিয়ে যাচ্ছেন, এবং উনি এবার কি আরে ঢুকছেন। এগুলো কিন্তু এক ধরনের পাবলিসিটি, মানুষ দেখছে। অনেকেই যারা জানে না, যেমন আমার ওয়াইফই সকালে জিজ্ঞেস করছে কে উনি, কে আসছে, কে কাকে এরকম গাড়ির বহর করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বললাম উনি তারেক রহমানের ওয়াইফ। ও তারেক রহমানের ওয়াইফ, উনি কেন আসছে? বলে এই কারণে আসছে। তো ওনার পিছনে এত গাড়ি কেন? একটা স্বাভাবিক একজন ভদ্রমহিলা এটা প্রশ্ন থাকতেই পারে। কিন্তু আমার ওয়াইফ তো জানে না যে জুবাইদুর রহমান যে এসছে, জুবাইদুর রহমানের কি পজিশন বাংলাদেশে, জুবাইদুর রহমানকে তার দলের লোক কতটুকু ভালোবাসে, জুবাইদুর রহমান যে ভবিষ্যতে এই যে দলটা বিএনপি এর হাল ধরবেন না এমন কিন্তু কোনো ঘটনা নেই। এবং আমার যেটা হিসেব, যে তারেক রহমান এতদিন কেন তার মার কাছে তার ওয়াইফকে পাঠাননি, এই হিসেব কিতাবগুলো উনি করেছেন বিভিন্ন মাধ্যম থেকে, তার অ্যাডভাইজার্স থেকে, বা দলের ভিতর থেকে অনেকের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভাইস নিয়েছেন। সমস্ত কিছু অ্যানালাইসিস করবার পর এই শেষের দিন, যেদিন কথা হচ্ছে তা খালেদা ম্যাডামকে নিয়ে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স যাবে, সেই দিনই 1 ঘন্টার ব্যবধানে উনি চলে আসলেন। এটা কিন্তু আসলেও প্রশ্ন সাপেক্ষ। তো এটা যদি হয়, খারাপ কিছু হবে বলে মনে হয় না। এবং বিএনপির তৃণমূলের যারা আছেন, উপরের মহলের নেতাদের ব্যাপারে আমরা জানি না তাদের মনে কি আছে, তো তৃণমূলের মানুষ মেনে নেবে। কারণ আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন রাজীব গান্ধীর মৃত্যু হলো, তখন কিন্তু সোনিয়া গান্ধীকে ভারতের জনগণ কংগ্রেস লিডার হিসেবে মেনে নিয়েছিল, যদিও উনি একজন বিদেশি নাগরিক ছিলেন। এখানে তো জুবাইদুর রহমান বিদেশি নাগরিক নন, জুবাইদুর রহমান বাংলাদেশি নাগরিক। এবং আমরা দেখেছি প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর মেয়ে, রাজীব গান্ধীর বোন, উনিও কিন্তু এসছেন এই রাজনীতিতে। তাহলে আমাদের দেশে যদি কোনো কারণে জুবাইদুর রহমান বিএনপির হাল ধরেন, বা সাথে যদি জাইমা রহমান আসেন, তাহলে কি বিএনপির মানুষজন মেনে নেবে? 100% মেনে নেবে। এমনটি আশা করা বা এমনটি ভাবা কোনো অন্যায় হবে না যে এখন বিএনপির নেতৃত্ব ওই দিক দিয়ে চলছে। যে পর্যন্ত ইলেকশন না হয়, ইলেকশন হবার পর বিএনপি যদি ক্ষমতা পায়, মানে 151টি সিট পায়, তখন তারেক রহমান এসে
আবার কর্তৃত্ব নিয়ে নেবেন। এই গ্যাপটা পুরো করবার জন্য, শূন্যস্থান পূরণ হয় না, একটা শূন্যস্থান পূরণ করবার জন্যই জুবাইদা রহমানকে এখন এই মুহূর্তে, এই সংকীর্ণ মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে অল্প সময়ের জন্য বাংলাদেশে পাঠিয়ে একটা প্রক্সি হয়ে গেল। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। যমুনা টেলিভিশনের ইচড়ে পাকা উপস্থাপিকা নিকোলকে এবার বিকল করে দিলেন একজন ব্যারিস্টার। এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে। নিকোলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিজেনরা। দর্শক, শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করবেন। জি, সিঙ্গাপুর থেকে দেখছেন রুবেল আহমেদ ভাই, শুভেচ্ছা আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান, প্রত্যেকের শুভেচ্ছা। বেগম খালেদা জিয়ার আজকে ভোরে অথবা সকাল 10টার মধ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে চেপে, কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি বাংলাদেশে। সেটি আগামী রোববার, আজকে শুক্রবার, আগামী রোববার বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে, এমনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এবং তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছবার কথা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো নির্বাচনের তফসিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল 11 ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং সেদিনই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। পাশাপাশি 8 ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি, আগামী বছরের 8 ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই ঘোষণাটি ইতিমধ্যে পাওয়া গেছে কয়েকটি সূত্রের বরাত দিয়ে। তবে মাসখানেক আগে বোধহয় আমি আমার চ্যানেলেও বলেছিলাম যে 8 ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে, এরকম একটি ডেট নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। তার মানে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে। তো আপাতত নির্বাচন কবে হবে এটা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, তফসিল সেটি নিয়েও ধোঁয়াশা কেটে গেছে। প্রশ্ন হলো নির্বাচন হবে তো, এই প্রশ্নটা অনেকের মধ্যে করছেন। এই নির্বাচন হবে তো, এই প্রশ্নগুলি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করছেন তারা ছড়াচ্ছেন। এইদিকে আমাদের কান না দেয় উত্তম। দর্শক, তারপর গুরুত্বপূর্ণ খবরটি আসছি আমরা যে বিষয়টি আজকে শিরোনাম করেছি, যমুনা টেলিভিশনের ইচড়ে পাকা উপস্থাপিকা। বাংলাদেশে টেলিভিশন জগতে সবচাইতে ভারী কি ওয়েটপূর্ণ বা পড়াশোনা করা যদি উপস্থাপক বা উপস্থাপিকা থাকে, হয়তো অনেকেই আপনারা চেনেন। আমরা চ্যানেলের জিল্লু ভাইকে পেয়েছি। তার আদর্শ যেদিকই হোক বা তাকে নিয়ে যত রকম অভিযোগ থাকুক না কেন, অ্যাটলিস্ট টেলিভিশন সেটের সামনে জিল্লু সাহেব যে অবস্থানটা তৈরি করেছেন, বাংলাদেশে তার ধারে কাছে কেউ নেই। এবং বাংলাদেশের হাই ভোল্টেজ পলিটিশিয়ান বা গুরুত্বপূর্ণ ডেলিগেটরা, প্রতিনিধিরা জিল্লু ভাই প্রোগ্রামগুলো করে থাকেন এবং তিনি সবসময় যে কাজটি করেন, নিরপেক্ষ জায়গা থেকে একটি প্রোগ্রাম করার চেষ্টা করেন এবং তিনি নিজে কম বলে অতিথিদের দিয়ে বলাবার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমরা একজন উপস্থাপক পেয়েছিলাম যাকে আপনারা চিনেন, এখন ঠিকানাতে কাজ করে, আগে ইন্ডিপেন্ডেন্টে কাজ করতো, খালিদ মহিউদ্দিন। তো খালিদ মহিউদ্দিনের যুগটা এরকম এসেছিল, তিনি নিজে কথা বেশি বলেন, কথার মাঝে থামায় দেওয়ার চেষ্টা করবেন, আঞ্চলিক ভাষা প্রয়োগ করেন এবং চটকদার কিছু বিষয় তুলে বা অতিথিকে এমন কিছু বিষয় তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেন যাতে ওই প্রোগ্রামটা ভাইরাল হয়। অর্থাৎ তিনি ভাইরাল টকশো বা টকশো কি বলবো আমরা, উপস্থাপক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তো খালিদ মহিউদ্দিনের হাত ধরে যমুনা টেলিভিশনে বা খালিদ মহিউদ্দিনের আদর্শ লালনকারী বা তাকে অনুসরণকারী আমরা আরেকজন উপস্থাপিকা পেয়েছি, যমুনার নিকোল। তো এই নিকোলকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রায় আমরা ট্রল হতে দেখি। কারণটা কি? তো যেহেতু আমি টেলিভিশনে জব করেছি, তো নিকোলের সঙ্গে যারা কাজ করেন অনেকেই আমার ছোট ভাই আছে, আমার সহকর্মী আছে। আমার সহকর্মীরা এখন হয়তো রিপোর্টিং করেন না, সবাই নিউজের গুরুত্বপূর্ণ পদে চলে গেছেন। তো অনেকেই বলে যে নিকোল আসলে ভাইরাল হতে চায়, তার রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, পড়াশোনার লেভেলটা খুব বেশি নেই, কিন্তু তিনি খালিদ মহিউদ্দিনকে অনুসরণ করে চেষ্টা করেন নিজেকে একটু আলোচনায় রাখতে। কেন আমি এই নিকোলকে নিয়ে কথা বলছি, আসেন কিছু ঝলক আপনাদের ভিডিওতে আগে দেখাই, তাহলে বুঝবেন যে কেন আমি নিকোলকে নিয়ে আলোচনাটা শুরু করলাম। শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনিও দেশে নাই, মানে আর কয়েক ঘন্টা পরে 4 জনের কেউই দেশে থাকবেন না। -4 বলতে যে তথ্যের কথা বোঝানো হয় সেটা না হলেও 4 জনের কেউই আর দেশে থাকছেন না। নিকোলের এই প্রশ্নটা ভালো করে খেয়াল করছেন। শেখ হাসিনা দেশে নেই, সজীব ওয়াজেদও দেশে নেই, খালেদা জিয়া অসুস্থ, তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, জিয়া তারেক রহমানও দেশের বাইরে। তার মানে নিকোল একটা আবিষ্কার করলেন -4 ফর্মুলা। খুব সহজভাবে একটু চিন্তা করেন, এই প্রশ্নটা কাদের বা এই প্রশ্নটা কারা চলে দিচ্ছে। শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো হয়েছে নাকি তিনি চলে গেছেন নিজের ইচ্ছায় বাঁচার জন্য? শেখ হাসিনা তার পরিবারের সকল সদস্যকে নিয়ে, নিকট বা দূরের যত আত্মীয় আছে সবাইকে নিয়ে দেশ ছেড়েছেন। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে অর্থ লুট করতেন, বড় একদম আইটি উপদেষ্টা বা এরকম উপদেষ্টা পদ নিয়ে বিশাল অ্যামাউন্ট হাঁকাতেন দেশ থেকে, কিন্তু ফুর্তি করতেন আমেরিকায়। তারেক রহমানকে দেশ ছাড়া করেছে কারা? 111। খালেদা জিয়া এই দেশ ছাড়েননি কখনো। এখন তিনি মৃত্যু পথযাত্রী একজন রোগী, তাকে উন্নত চিকিৎসা নেওয়া হচ্ছে। কিন্তু নিকোল প্রশ্নটা করলো কি,
কোন একটা অদৃশ্য শক্তি বাংলাদেশের রাজনীতি থেকে -4 ফর্মুলা বাস্তবায়ন করতে চাইছে। তার মানে হলো নিকোল ওই যে ওপার ভারতের একটা প্রেসক্রিপশন বাংলাদেশে জারি করতে চাইছেন, বা ভারতের হেজিমনিকে নতুন করে একটা কি বলবো রূপ দিতে চাইছেন বাংলাদেশের মানুষ পটে, অর্থাৎ মস্তিষ্কে, যেন বিএনপি মনে করে যে এটা -4 এবং এটি করছে একটি ইসলামিক রাজনৈতিক দল বা বাংলাদেশের অপর রাজনৈতিক দলরা, যাতে করে বিএনপি অন্য রাজনৈতিক দলের সাথে একটা বিরোধে জড়িয়ে পড়ে। খুব সূক্ষ্মভাবে এই উপস্থাপিকাকে ব্যবহার করছে আমাদের ওই আমাদের দেশের শত্রু রাষ্ট্রের এজেন্টরা। দেখে তারপরে সে কি বলছে আমাদের এই বক্তব্যের পর। দেশে আছেন কেবল জামায়াতের তিনবারের আমির ডক্টর শফিকুর রহমান, বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামী? 4 জনকে মাইনাস করার পর দেশে আছেন কেবল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রশ্নটা কথা বলছেন, জামাতকে এখানে টেনে আনা হয়েছে। ডক্টর শফিকের ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনারা দেখেছেন কয়েক মাস আগে। তিনি দেশ ছেড়ে যাননি, তিনি বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই এই রিস্কি অপারেশনটা করেছেন। এখন জামাতের আমির দেশ ছেড়ে যাননি, এটা তার দোষ। জামাতের আমির কি দেশ ছেড়ে যান না, বিদেশে সফর যান না? কদিন আগে তো তিনি আমেরিকা লন্ডন সফর করেছেন। খালেদা জিয়া যাচ্ছেন চিকিৎসা, এর আগেও গেছেন, আবার ফিরে আসবেন। শেখ হাসিনাকে দেশে আনার জন্য আদালত নির্দেশনা জারি করেছে, পত্রিকায় প্রজ্ঞাপন ঘোষণা দেওয়া হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাকে আসার জন্য বা আনার জন্য সরকার চেষ্টা করছে। তাহলে -4 এই প্রশ্নটি আসলো কোথেকে? নিকোলকে এই প্রশ্নটি কে লিখে দিয়েছে? নিকোল কার পারপাস সার্ভ করছে? বি কেয়ারফুল। আরো শোনেন। প্রথমে আপনার এই -4 আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো, তার বিশ্বাসঘাতক। তো বিশ্বাসঘাতককে আপনি 4 মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম না। আমি আবারও বলছি, হাসিনা ভালো করে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যটা শুনবেন। হাসিনা ইজ এ ডেড বডি, তার বক্তব্যটা, এবং বিশ্বাসঘাতক বলা হয়েছে এই পরিবারকে। এখানে নিকোল প্রশ্নটা ধরেছেন, অর্থাৎ বঙ্গবন্ধু উপাধি দিয়ে শেখ মুজিবকে নিয়ে এই বক্তব্যটা আসছে যে এরা বিশ্বাসঘাতক পরিবার। এখানে তিনি আপত্তিটা তুলে একটা কঠোর খেলা খেলছেন, অর্থাৎ আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠা করতে, বা আওয়ামী লীগের ওই যে শেখ মুজিবকে বিক্রি করে আওয়ামী লীগ যে রাজনীতিটা করে, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার এই জায়গাটা নিকোল ফিরে আনার জন্য এই খেলাটা খেলছেন। ভালো করে দেখবেন। ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি। আপনার জন্য অপমান, তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যাবে পৃথিবীতে, হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না, এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে। এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্য কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনোদিন তার হাতের মুঠায় নিতে পারেন, এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। ভালো করে খেয়াল করবেন। খালেদা জিয়াকে আমি পুরো ভিডিওটা দিতে পারছি না কপিরাইটের জন্য, একটু টেনে দিচ্ছি। তিনি বলছেন খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যাকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি মানুষ অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। তিনি দলমত তার উপরে চলে গেছে, তিনি এখন কোনো দলের না, তিনি পুরো বাংলাদেশের। জামাত সমর্থিত একজন ব্যারিস্টার খালেদা জিয়া সম্পর্কে অসাধারণ কথা বলেছে। এটা বিএনপি এইভাবে বলতে পারে না। বিএনপি তো তারেক রহমান আর খালেদা জিয়াকে নিয়ে বিজনেস করে। এরা তো দলের আদর্শই জানে না যে জিয়াউর রহমান বা খালেদা জিয়া বা তারেক রহমান কোন আদর্শে রাজনীতি করেন। তারা চেষ্টা করছেন একটা, তাদের লুটপাটকারীরা, ওই চামচারা পকেট বাণিজ্য করছে। তিনি বলছেন খালেদা জিয়া দলমতের উপরে উঠে গেছেন, তাকে এখন কোনো দলের না, পুরো বাংলাদেশের, এবং এই বাংলাদেশের জন্য তিনি সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন, নিজের সন্তানদের স্যাক্রিফাইস করেছেন, সবকিছু। এবং খালেদা জিয়াকে জেলে পয়জনিং করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, কে? হাসিনা করেছে, এই অভিযোগটাও তিনি তুলেছেন। আরো শোনেন। এবং আমার কাছে এই বিষয়টা একটু অবান্তর, তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত, কারণ তিনি তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আবশ্যিক নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাজের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া। তিনি যখন বেগম জিয়া বা বিএনপিকে খুব চমৎকার প্রদর্শন করছেন, নিকোলের লুকটা দেখেন ভালো করে। নিকোল কিন্তু এখানে একটা ফাঁক খুঁজতে চেয়েছিলেন যে ইনি বিএনপি জামাতকে নিয়ে কোনো একটা কটূক্তি করবেন, এটাকে পয়েন্ট করবেন এবং এটা দিয়ে খেলবেন বিএনপি জামাতের মধ্যে। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার চমৎকার ভাবে যখন তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্পর্কটাকে প্রমাণ করলেন, খেয়াল করছেন আপনারা, নিকোলের লুকটা দেখেন ভালো করে। তো এখানে যেটা হয়েছে, তিনি বলছেন ব্যারিস্টার শাহরিয়ার যে আমরা যে যাই বলি না কেন, সন্তানের কাছে মায়ের মূল্য বা মায়ের কাছে সন্তানের মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে হিসেব হয় না। যারা তারেক রহমানকে নিয়ে বলছেন যে তিনি দেশে আসছেন না কেন, তারা এটা বুঝবেন না যে মা এবং সন্তানের মধ্যে সম্পর্কের পরিমাপ বা গভীরতাটা কি, এটা তিনি খুব চমৎকার করে বলেছেন। তার মানে তিনি তারেক রহমানের দেশে আসাটা বা না আসাটাকে এমন ভাবে প্রমাণ করলেন যে তারেক রহমান চাইলেও দেশে আসতে পারছে না, তাকে একটা কঠিন শক্ত পাথরের দেয়াল দিয়ে বাধা দিয়ে রেখেছে অদৃশ্যের কেউ। পুরো তারেক রহমানকে ওন করে তার পক্ষে এত চমৎকার বিশ্লেষণ কেউ করতে পারেনি। শোনেন আরো। তিনবারের আমির ডক্টর শফিকুর রহমান, বিষয়টি কেমন লাগছে জামায়াতে? মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। তিনি এই দেশকে বলেন তো
তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আপনাকে বলে দিই সেটি বঙ্গবন্ধু না, আপনার কথা হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না, এখানে নিয়ে আসছেন বলে, না না, আপনি এখানে শুনেন, আগে কথা শুনেন, শুনেন, এটা নট ইয়ার, না না, ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করতে হবে। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব, ঠিক আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা সরাসরি কায়দা, এটা সরাসরি, আমরা আমন্ত্রিত অতিথি, অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই, না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আজকে আমি আসছি এই 16 কোটি মানুষের কে কথা বলার জন্য। আমি আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান না। দর্শক, নিকোল পয়েন্টটা বের করলেন, আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। ফাইন, সোশ্যাল মিডিয়ায় বিএনপির কিছু হাজারনকে দেখছি নিকোলকে সমর্থন করতে। আসলে পড়াশোনা না করে রাজনীতি করা আর মগজে ঘেলু না নিয়ে রাজনীতি করার মধ্যে একটা পার্থক্য আছে। শেখ মুজিবকে নিয়ে সবচেয়ে চমৎকার ইতিহাসটা প্রমাণ করেছিলেন জনাব তারেক রহমান লন্ডনে বসে। আমরা তখন একটা টিমে কাজ করতাম লন্ডনে, মিডিয়া সেলের। তিনি জিয়াউর রহমান এবং শেখ মুজিবের অবস্থানটা ইতিহাস থেকে একদম তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছিলেন। কিন্তু বিএনপির 90% লোক তারেক রহমানের এই বক্তব্যকে দেখেনি, পড়েনি, স্টাডি করেনি। তার মানে তারেক রহমান সারা বাংলাদেশে একটা বিশাল শক্তিশালী দল বানিয়েছেন, কিন্তু তার বক্তব্য শোনার মতো কোনো দর্শক বানাতে পারেনি, বা তার বক্তব্যকে ওন করে আগামী রাজনীতিকে প্রস্ফুটিত করার জন্য যে দলটার মেধা নির্ভর একটা বাহিনী দরকার সেটা তৈরি করতে পারেনি। নিকোল বলছেন বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন, এই স্বাধীনতার মাসে তার ঘোরতর আপত্তি। প্রশ্ন হলো, বাংলাদেশে তো শেখ মুজিবের একটা ভাস্কর্য এখন আর অবশিষ্ট নেই, সবই তো ভাঙা হয়ে গেছে, তাই না? এই ভাস্কর্যের পিছনে হাসিনা কত হাজার কোটি টাকা খরচ করেছে যে দেশে মানুষ না খেয়ে মরত। বিষয়টা হলো, আওয়ামী লীগ বা ওপার দিল্লি শেখ মুজিবকে একটা সাইনবোর্ড বা একটা মূর্তি বা পূজনীয় একটা অবয়ব দিয়েছে, দিয়ে এটাকে দিয়ে রাজনীতি করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা, মানে ভারত তার হেজিমনিকে বাঁচিয়ে রাখা, ভারত তার কি বলবো যে বাংলাদেশের যে এজেন্টকে বাঁচিয়ে রাখার খেলা করেছে। কিন্তু শেখ মুজিবের হত্যার পেছনেও কিন্তু অনেক বড় বড় রাষ্ট্র দায়ী আছে। ধন্যবাদ। আজকে আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি, যে সুখবরটা জন্য 54 বছর অপেক্ষা করেছেন। 54 বছর রাজনৈতিক রামদারি বিবৃতিবাসদের কারণে 54 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। সেই পরিবর্তনের একের পর এক, সেই যুগান্তকারী ঐতিহাসিক পরিবর্তন বাংলাদেশে ডক্টর মাহমুদ ইউনূস গভর্নমেন্ট নিয়ে আসছেন। ওয়ান্স এগেইন লাইভের শুরুতেই ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ইন্টারিম গভর্নমেন্টের প্রতি। ডক্টর মাহমুদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট যারা এই কাজটা, আইনমন্ত্রী থেকে শুরু করে আইন উপদেষ্টা, সবাইকে ধন্যবাদ দেই। এই রিমার্কেবল, আনবিলিভেবল, বাংলাদেশের মানুষ যারা কল্পনা করে নাই এই রাজনৈতিক দুর্বৃত্তদের কাছ থেকে, সেটাই আপনারা আজকে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। কি উপহার দিয়েছেন? বাংলাদেশে আজকে পুলিশ অধ্যাদেশ, পুলিশ কমিশন গঠন করা হয়েছে এবং এটার খসড়া চূড়ান্ত হয়েছে, অধ্যাদেশ জারি করা হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, তোরা সব জয়ধ্বনি কর। এবং ইংরেজি সিলিন যেন সেই গান যদি আমি বলি, এ নিউ ডে হ্যাজ কাম, বাংলাদেশে নতুন দিনের, নতুন সূর্যের মানে আপনার আগমন ঘটেছে। কেন আমি এই কথাগুলো বলছি এবং আপনার কাছে মনে হতে পারে what the hell he is talking about, you have no idea what is it, right? I understand, you don't have, because আপনাকে শেখানো হয়নি, কেউ বলেনি এর আগে। এগুলা যারা আমাদেরকে ফলো করেন শুধু তারাই এটা শুনেছেন, তারাই এটা জেনেছেন যে পুলিশ কমিশন, বিচার বিভাগকে পৃথক করতে হবে, দুর্নীতি দমন কমিশনকে রিফর্মস করতে হবে, আপনার মানে ইলেকশন কমিশনকে রিফর্মস করতে হবে, এগুলা করতে হবে। বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে হবে। কেন দিতে হবে? এটার এই কারণে দিতে হবে যেহেতু আমাদের এই ক্যাপাসিটি নাই। বিচার বিভাগকে পৃথকীকরণ মানে অর্থ বুঝেন তো, বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। কোন রাজনৈতিক শক্তি, কোন টাকাওয়ালা ব্যক্তি, কোন পাওয়ারফুল ব্যক্তি, কোন দেশের এজেন্ট আর কখন আপনার বিচার চাওয়ার, বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না। কারণ এখানে যোগ্য বিচারপতিরাই যোগ্য স্থানে যাবে রাজনৈতিক বিবেচনায়। আর টাকাকে মানে আইনমন্ত্রী আর এটা কেউ কখনো এই কাজটা করতে পারবে না। ও বাই দ্য ওয়ে, অ্যাটর্নি জেনারেলকে আসাদুজ্জামান খান ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনিও কাজ করেছেন এটার জন্য। কেন বিচার বিভাগ পৃথক হলো? এখন হচ্ছে বিচারপতি নিয়োগ হবে তার যোগ্যতা অনুযায়ী, কমিশন গঠন করে দিবে। মন্ত্রী বললেই বিচারপতি নিয়োগ হবে না, মেকানিজম এবং সিস্টেম তারা করে দিবেন যেভাবে ইউরোপ এবং আমেরিকাতে হয়। লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে আমি আমেরিকাতে বড় বড় কথা বলি, বসে আপনার সন্তানকে আপনি টাকা আছে কিন্তু পড়ালেখা করতে আমেরিকা পাঠাতে চান, বিদেশে পাঠাতে চান, ইউরোপে পাঠাতে চান, অথবা আপনি মনে করেন যে ওয়ার্ক ভিসা আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাবেন। কেন? এই দেশগুলো উন্নত, এই দেশগুলো উন্নত কেন? এই দেশগুলো এই জন্যই উন্নত যে সুটেড কিছু মানুষ আপনার এই যে মানে পৃথিবী বিখ্যাত আপনার এই যে এই মানে গুচির স্যুট পরে ঘুরায়, মানে ব্লেজার পরে ঘুরায়, এই জন্যই কি তারা মানে আপনার পৃথিবীতে মানে উন্নত? আর মানে সাদা মানে টল ফিগারের মানুষ যারা এরা এই রাষ্ট্র পরিচালনা করে, এই জন্যই আপনার সন্তানকে পাঠান নাও। বিকজ এদেশে বিচার চাইতে পারেন, পাইতে পারেন, আপনার সন্তান অধিকারকে খর্ব করতে পারবে না, কারণ এই সিস্টেমগুলো, এই প্রাতিষ্ঠানিক গ্যারান্টি দেওয়া হয়েছে এই দেশে। এদেশের বিচার বিভাগ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে রাষ্ট্র বা ইনস্টিটিউশন আমি বলে মনে করি, কারণ আমি অনেক দেশে মানে ঘুরেছি, বিশেষ করে ব্রিটেনের মতো দেশে আমার টাকার মানে এই বিরল অভিজ্ঞতা হয়েছে আমার। সুতরাং আমি জানি যে এই দেশটা সত্যিকার অর্থেই কিভাবে প্রতিষ্ঠানের কারণে এই দেশ আজকে কোথায় গেছে উন্নতি। আজকে যা হচ্ছে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন টু শুরু করে অনেক জিনিস উনি করতেছেন, প্রতিটা ক্ষেত্রে যদি কোনো জিনিস মানে আনকনস্টিটিউশনাল হয়, বিচার বিভাগ এসে বলতে, বিচারের প্রতি এসে বলতে, you know what, you can do that because we are here and we are the guarantor or protector of the people, or the constitution means the people. So if you do something silly, it goes against the constitutional rights, we cannot accept it, we're going to block it, and they block it every single day. This is America, this is called judiciary. That's what exactly you may have. I mean,
getting this one right now for the government. Why? Because পুলিশ কমিশন এখন থেকে পুলিশ বিপ্লবরা, হারুনের মতো দুর্বৃত্তরা, খুনিরা, বেনজুরের মতো খুনিরা আর বাংলাদেশের বিচারের মানে পুলিশের আইজিপি হতে পারবে না। সৎ, যোগ্য, মেধাবী, লেখাপড়া করা মানুষরাই, সবচেয়ে সর্বোচ্চ যোগ্যতার অধিকারী মানুষরা এখন পুলিশে নিয়োগপ্রাপ্ত হবে। এখনই বর্তমানে শুরু করেছেন সরকার লটারির মাধ্যমে এবার এসপি নিয়োগ হয়েছে। আপনি জানেন এটা? ওসি নিয়োগ হয়েছে। কথা বলছেন না কেউ, অথচ এটা প্রকাশ পাওয়ার কথা, প্রতিদিন আলোচনার টেবিলে থাকার কথা, কিন্তু নাই। কেন নাই জানেন? কারণ রাজনৈতিক দালালগুলা বাংলাদেশে কুকীর্ত করতে চায়। আবারও দালালদের দালালির কারণে বসা যায় না টেলিভিশন চ্যানেলের সামনে, খালি দালালি বসে। অথচ কি ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশের সরকার কর্তৃক মানুষের জন্য, কথাই নাই, আলোচনাই নাই কোথাও। কি দুর্ভাগ্য আমাদের, দালালদের কারণে বাংলাদেশের যে নীরব পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তনের কথাই কোন জায়গাতে নাই। কি দুর্ভাগ্য আমাদের, কেউ বিলিভ ইট? কি দুর্ভাগ্য আমাদের, দিস ইজ আনবিলিভেবল। অথচ এটা আলোচনা হওয়ার কথা, বিচার বিভাগ পৃথক হয়েছে। হোয়াট এ নিউজ ফর বাংলাদেশ।